আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ৮ মজাসূচি সংবাদ শিরোনাম। ১ মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক নতুন আইন ও পরে স্থায়ী কমিশন হচ্ছে বললেন আইন উপদেষ্টা। জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। মানবতা বিরোধী অপরাধী ট্রাইব্যুনালের মামলা। টিউলিপ সিদ্দিক ৩ মামলায় অভিযুক্ত বলে জানালেন দুদক চেয়ারম্যান। লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৪৩টি বাড়ি জব্দ। তারিখ হলে জাতীয় নির্বাচনের টানেলে প্রবেশ করবে মনে করে বিএনপি। বিচার সংস্কারের অনেক সময় আছে, লন্ডন থেকে ফিরে বললেন আমির খসরু। ঈদ যাত্রায় সারা দেশে ৪২৭ জনের মৃত্যু হয়েছে বলে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন প্রকাশ। গতবারের চেয়ে সড়ক পথে দুর্ঘটনা বেড়েছে ২৫%। এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু চিরবিদায়। দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালো বললেন বিশিষ্টজনেরা। এছাড়াও নিটল টাটা দেশের সংবাদে যা থাকছে। ভারতে তাজমহলের আদলে নির্মিত বাড়ির ভিডিও ভাইরাল হওয়ার খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন আগামী ১ মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। সচিবালয়ে জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটির সাথে বৈঠক শেষে তিনি আরও জানান আইনের আওতায় স্থায়ী গুম কমিশন গঠন করা হবে। অন্তর্বর্তী সরকার সব ধরনের গুমের তদন্ত এবং বিচার করতে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। রফিকুল বাসার রিপোর্ট। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ WGEID প্রথমবারের মতো ৪ দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রথম দিন আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ প্রতিনিধিরা। সে সময় গুম ও গুম বিষয়ক আইন নিয়ে তারা আলোচনা করেন। গুম কমিশনের মেয়াদ বাড়ানো ও অনুসন্ধানের ক্ষমতা দেওয়া সহ বিভিন্ন সুপারিশ করেছে জাতিসংঘের প্রতিনিধি দল। জাতিসংঘের কাছ থেকে আর্থিক নয় কারিগরি সহায়তা প্রয়োজন হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আগামী ১ মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নাই, সেটা আমরা নিব। শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো লাগতে পারে, কিন্তু কোনো রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। মৃত্যু সনদের মতো নিখোঁজ সনদ দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা ভাবা হচ্ছে বলে জানান উপদেষ্টা। আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে আরেকটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য। এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন ২০২৫ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মচারী-কর্মকর্তারা। অধ্যাদেশটি পুনর্মূল্যায়ন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশ দেওয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানান তিনি। রফিকুল বাসার, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে আসামিদের বাসায় একাধিকবার অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করা যায়নি। তারা পালিয়ে ভারতে চলে গেছেন। 1 সপ্তাহের মধ্যে হাজির না হলে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মাজহারুল মান্নার রিপোর্ট।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার অন্য দুই আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। এর আগে তাদের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। শুনানির শুরুতে পলাতক আসামিদের বিষয়ে পুলিশের পাঠানো প্রতিবেদন পড়ে শোনান চিফ প্রসিকিউটর। আজকে ছিল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়েছে কিনা সেটা রিপোর্ট দেওয়ার জন্য পুলিশ রিপোর্ট দিয়েছেন যে আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সোপর্দ করবে। শুনানির শেষে আদেশ দেন আদালত। এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। পরবর্তী আদেশের দিন 24শে জুন ঠিক করেছেন আদালত। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। দুদক চেয়ারম্যান জানিয়েছেন শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক দুর্নীতির 3টি মামলায় অভিযুক্ত। আরও একটি মামলা তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, টিউলিপকে আইনের আওতায় আনতে একে একে সমন, গ্রেফতারি পরোয়ানা এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পাচার করা 1025 কোটি টাকা মূল্যের 343টি বাড়ি যুক্তরাজ্যে জব্দ করা হয়েছে বলেও জানান দুদক চেয়ারম্যান। পরাগাজীবের রিপোর্ট। পাচার করা অর্থ ফেরত আনা সহ কয়েকটি এজেন্ডা নিয়ে সম্প্রতি যুক্তরাজ্য সফর করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বিষয়গুলো নিয়ে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শুরুতেই কথা বলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পাচার করা অর্থ ফেরত আনা নিয়ে। জাভেদ সাহেবের মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই। তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এর মধ্যে 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1025 কোটি টাকা। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। টিউলিপ সিদ্দিকির দুর্নীতির বিষয়ে দুদক পদ্ধতিগতভাবে এগোচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান। টিউলিপ সিদ্দিক আমাদের 3টা মামলাতে অভিযুক্ত এবং আরেকটা তদন্তাধীন। এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো। তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন। আমাদের পরবর্তী অংশ আমরা আমাদের আইন যেটা বলে আর কি, আমরা চিঠি পাঠাবো, সমন যাবে, ওয়ারেন্ট যাবে, তা একটা পর্যায়ে আমরা পত্রিকাতে দেব। তিনি জানান জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান তহিদুল ইসলাম এবং তার স্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। এটি নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। আসলে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। লন্ডন থেকে ফিরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি আরও বলেছেন, সংস্কারের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অনেক সময় রয়েছে। এছাড়া নির্বাচিত সরকারও সংস্কার করবে। নির্বাচন কমিশন ভোটের তারিখ নির্ধারণ করার পরই জাতি নির্বাচনী টানেলে প্রবেশ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। লন্ডনে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন বিষয়ে আলোচনা হওয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা পর্যালোচনা।
ওই বৈঠকের প্রথম অংশে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বৈঠক নিয়ে তার পর্যবেক্ষণ জানান। রমজানের মাস, এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস। তার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচারের আওতায় আনার বিষয় আছে। বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনো তো আরো দীর্ঘ 6-7 মাস সময় আছে সম্ভব। আমরা তো ডিসেম্বরের মধ্যেই এসব সমাধান করে নির্বাচনের কথা বলেছি, সুতরাং ফেব্রুয়ারি আরো দীর্ঘতম সময়। শিগগিরই নির্বাচনী আমেজ তৈরি হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের মানুষ গত 20 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেনি। তো তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ চায়। যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সেই টানেলে প্রবেশ করবে। লন্ডন বৈঠক নিয়ে দু একটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সব ধরনের সুযোগই রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি হয়। সে সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ নির্বাচন ও অন্যান্য ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ঈদুল আজহায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় 427 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছে, এ সময় সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন 390 জন, আরও 1182 জন আহত হয়েছেন। রেলপথে 25টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 25 জন, আহত হয়েছেন 12 জন। নৌপথে 11টি দুর্ঘটনায় 12 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতি জানান, 2024 সালের ঈদুল আজহার চেয়ে এবছর সড়ক দুর্ঘটনা 25% বেড়েছে, নিহত বেড়েছে 16% এবং আহত 55% বেড়েছে। 80টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত, 1182 জন আহত হয়েছেন। বিগত 2024 সালের ঈদুল আজহায় 309টি সড়ক দুর্ঘটনায় 336 জন নিহত, 762 জন আহত হয়েছিল। কক্সবাজারের রামু এবং কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 7 জন। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। সকাল 8টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহত এদের সবাই বাসের যাত্রী, নিহতদের একজন নারী, একজন পুরুষ ও একজন শিশু। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি গাছের সাথে আটকে যায়। ঘটনাস্থলে বাসের 3 যাত্রী নিহত হন। স্থানীয়রা আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল 7টায় কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রাশিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে আহত হন রাশিদুল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে কার্যক্রম বন্ধ থাকলেও মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা সহ জরুরি সেবা চালু রাখার কথা জানিয়েছেন মেয়রের দায়িত্ব বুঝে পেতে আন্দোলন চালিয়ে যাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, সরকার টালবাহানা করে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় নগরবাসীর দুর্ভোগ চলছে, তাই জরুরি সেবা কার্যক্রম চালিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। একই সাথে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান ইশরাক হোসেন। লায়লা নসীনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঈদের বিরতির পর দ্বিতীয় দিনের মতো ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি। আন্দোলন চলার সময় সকালে নগর ভবনে গিয়ে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন সহ জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন ইশরাক হোসেন। সে সময় মেয়র হিসেবে তাকে বরণ করে নেন অনেকেই। বৈঠক শেষে ইশরাক জানান, নগরবাসীর ভোগান্তি কমাতে জরুরি সেবা কার্যক্রম চালু রেখে মশক নিধনে কাজ শুরু করবেন তারা, যাতে করে আমাদের এই আন্দোলন চলাকালীন অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের যে অসুবিধা সেটিকে যাতে আমরা
কমিয়ে আনতে পারি, সর্বোচ্চ কম পর্যায়ে রাখতে পারি, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দদের সাথে আমরা বৈঠক করব, অসৎ সুপারভাইজার সহ, যাতে করে এই যে ডেঙ্গুর বিষয়টি আমরা যেটা বারে বারে উত্থাপন করছি আপনাদের সামনে, সেটিকে যাতে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন চলার সময় নগর ভবন অচল থাকার পরও সরকার থেকে কেউ যোগাযোগ করেনি বলে জানান ইশরাক। যে আমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল, রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপি প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না, এখানে তাদের পছন্দ সেই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য ছিল। দ্রুত ইশরাককে শপথ পড়িয়ে সমস্যা সমাধানের আহ্বান ইশরাক সমর্থকদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। শ্রদ্ধা জানাতে এসে রাজনীতিবিদরা বলেছেন, মোস্তফা মহসিন মন্টু ছিলেন গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ। তার মৃত্যুতে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো বাংলাদেশ। মনুল হাসানের রিপোর্ট। রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তফা মহসিন মন্টু। বাদ এশা রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রথম নামাজের জানাজা হয়। সোমবার সকালে কেরানীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে আসা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বরেণ্য রাজনীতিক, তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তাকে যেন নসিব করেন। শ্রদ্ধা জানান তার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সঙ্গী সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। দেশের এই ক্রান্তিকালে মোস্তফা মহসিন মন্টুর দরকার ছিল বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60-এর দশকের শেষ দিকে উত্তাল ছাত্র আন্দোলন ছিল, সেই সময় ছাত্র আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মোস্তফা মহসিন মন্টু একটা ইতিহাসের চিহ্ন এবং অংশ। বাবার আদর্শকে ধারণ করেই সামনের পথগুলো পাড়ি দিতে চান তার সন্তানরা। আমার বাবার জন্য দোয়া করবেন, আমি আর কিছু বলতে চাচ্ছি না। পরে রাজধানীর বনানীর কবরস্থানে মোস্তফা মহসিন মন্টুকে দাফন করা হয়। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আর সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ 3 কর্মকর্তা নিহত। ইরানের হামলা হবিগঞ্জের নবীগঞ্জ শেরপুর সড়কে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাস চালককে আটক করেছে সেনাবাহিনী। অভিযুক্ত আরও এক ধর্ষক বাসের হেলপার পালিয়ে গেছে। ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রোববার সকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সায়দাবাদ থেকে একটি বাসে উঠে শায়েস্তাগঞ্জ বাস স্টেশনে তার নামার কথা থাকলেও সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরে তাকে শেরপুর বাস স্টেশনে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে রাত 10:30 ওই কলেজ ছাত্রী একটি লোকাল বাসে উঠে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, লোকাল বাসের অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে বাসের ড্রাইভার সাব্বির ও হেলপার লিটন কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা সড়কের 3 তালা পুকুর পাড় এলাকায় বাসটি আটক করে চালক সাব্বিরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। বাসের হেলপার পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদের নেতৃত্বে একদল সেনা সদস্য ভুক্তভোগী ও অভিযুক্ত ড্রাইভারকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে। তৈরি পোশাক শিল্প রফতানিকারকদের সংগঠন বিজিএমএ নতুন সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান ও নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছেন। উত্তরা বিজিএমএ প্রধান কার্যালয়ের নুরুল কাদের অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে কানাডায় দুর্ঘটনায় সাবেক সহসভাপতি আব্দুল্লাহিন রাকিবের অকাল মৃত্যুতে শোক জানানো হয়। আড়ম্বরপুর অনুষ্ঠানে বিজিএমএর প্রশাসক আনোয়ার হোসেন নতুন বোর্ডের 35 জন পরিচালককে ফুলের শুভেচ্ছায় বরণ করেন। নতুন সভাপতি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবুকে দায়িত্বভার হস্তান্তর করেন। গত 31 মে বিজিএমএ নির্বাচনে সম্মিলিত পরিষদ, ফোরাম ও ঐক্য পরিষদ নির্বাচনে অংশ নেয়। নতুন সভাপতি বলেন, ঐক্যবদ্ধভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিজিএমএ পরিচালনা করতে চান তিনি।
আমাদের এই নতুন বোর্ডের অন্যতম এজেন্ডা হচ্ছে একটি কার্যকর এবং জবাবদিহিতামূলক বিজিএম এ গড়ে তোলা। বিজিএম যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, সেটাই আমাদের লক্ষ্য। স্বচ্ছতা ছাড়া কোনো সেবা টেকসই হতে পারে না। আমাদের এই বোর্ড একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করবে, যেখানে আপনারা কোনো আবেদন, অভিযোগ কিংবা তথ্য অনলাইনেও জমা দিতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এ আসেন তিনি। তাকে স্বাগত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার। অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাঘাবাড়ি ঘাট থেকে বড়াল নদী পাড়ি দিয়ে 3 নদীর মোহনায় প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত নয়নাভিরাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দ জমি এবং পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখেন পরিবেশ উপদেষ্টা। সেখানে বৃক্ষরোপণ শেষে এক আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কারো কোনো দ্বিমত নেই। আরো অনেক বিশ্ববিদ্যালয় এরকম চেষ্টা করছে। এই যে আমরা সংস্কারের কথা বলি, এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো, জনসেবাগুলো, সেগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি। ইরানে ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ উচ্চপদস্থ 3 সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা 70-এ ছাড়িয়েছে। আরও হামলার আশঙ্কায় শহর 3টিতে রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। বিভিন্ন দেশে ইসরায়েল দূতাবাস ও কনসুলেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তেল আবিব। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ঈদ উপলক্ষে মুক্তি পাবে ওয়েব ফিল্ম জলে জলে তারা। এরই মধ্যে প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে অভিনয় করেছেন নাইম, মিথিলা ও ফজলুর রহমান বাবু সহ অনেকে। ঈদের 4র্থ দিন 10ই জুন আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি। নিটল টাটা বিশেষ সংবাদ। ভারতের মধ্যপ্রদেশে তাজমহলের আদলে নির্মাণ করা বাড়ির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আনন্দ প্রকাশ চৌকসের মালিকায় বিলাসবহুল বাড়িটি শুধু নান্দনিক স্থাপত্যের জন্য পরিচিতি পায়নি, বাড়িটি তৈরির উদ্দেশ্য সবার হৃদয় ছুঁয়ে গেছে। বাড়িটি নির্মাণে প্রায় 2 কোটি রুপি খরচ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। বাড়ির চারপাশ 50 একর জমি আছে। বাড়িটিতে 4টি শয়নকক্ষ, 1টি ধ্যানকক্ষ, 1টি গ্রন্থাগার, খোদাই করা স্তম্ভ, খিলানযুক্ত দরজা রয়েছে। ইনস্টাগ্রামে তাজমহল বাড়ির ভিডিও ইতিমধ্যে 1,47 লাখের বেশি মানুষ দেখেছেন। লাইক দিয়েছেন 13 লাখেরও বেশি মানুষ। কৃষি সংবাদ। নরসিংদীতে তরুণ প্রজন্মকে গ্রীষ্মকালীন ফলের সাথে পরিচয় করিয়ে দিতে ফল উৎসব করেছে রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। শুধু পরিচিত করতেই নয়, ফলের গুণাগুণ সম্পর্কে অবগত করাও ছিল এই উৎসবের লক্ষ্য। উৎসবে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রকৃতি সংবাদ। সিলেটের ভোলাগঞ্জে চলছে অবৈধভাবে সাদা পাথর উত্তোলনের মহোৎসব। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পরিবেশ অধিদপ্তরের সীমিত সক্ষমতার সুযোগে প্রকাশ্যে সাদা পাথর হরিলুট চালাচ্ছে একটি অসাধু চক্র। এতে ধ্বংসের মুখে এই পর্যটন এলাকা। হুমকিতে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। পর্যটন ভিত্তিক এই অঞ্চলে জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি রক্ষায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের।
পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 59 পয়েন্ট বেড়ে 4783 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 397টি কোম্পানি, 417 কোটি 37 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 154 কোটি 35 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 315টির, কমেছে 36টির এবং অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। গলে বাংলাদেশ আবার আমন্ত্রণ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সনদধারী 1 থেকে 12তম শিক্ষক নিয়োগ বঞ্চিতরা মানববন্ধন করেছেন। রাজধানী ইস্কাটনে এনটিআরসি এর কার্যালয়ের সামনে মানববন্ধনে নিয়োগ প্রত্যাশীরা অভিযোগ করেন, প্রায় 12,000 নিবন্ধন পরীক্ষা পাশ করা শিক্ষক দুর্নীতি ও নানা অনিয়মের কারণে নিয়োগ বঞ্চিত হচ্ছেন। পাশে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন হয়েছে। শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় প্রায় 23,000 অংশগ্রহণকারী অকৃতকার্য হন। খেলার খবর। আগের 2 ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় 1-0 ব্যবধানে সিরিজ জিতল। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 1 মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক নতুন আইন ও পরে স্থায়ী কমিশন হচ্ছে বললেন আইন উপদেষ্টা। জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে সচিবালয়ের বৈঠক। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালের মামলা। টিউলিপ সিদ্দিক 3 মামলায় অভিযুক্ত বলে জানালেন দুদক চেয়ারম্যান। লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 343টি বাড়ি জব্দ। তারিখ হলে জাতীয় নির্বাচনের টানেলে প্রবেশ করবে মনে করে বিএনপি। বিচার সংস্কারের অনেক সময় আছে, লন্ডন থেকে ফিরে বলেন আমির খসরু। ঈদ যাত্রায় সারা দেশে 427 জনের মৃত্যু হয়েছে বলে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন প্রকাশ। গতবারের চেয়ে সড়ক পথে দুর্ঘটনা বেড়েছে 25%। এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর চিরবিদায়। দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালো বললেন বিশিষ্টজনরা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেঅনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।